5 মাসে উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্রগুলি, ব্যবহার হচ্ছে বিভিন্ন অপরাধে। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিটির কাজ শুরু, রাষ্ট্র স্থাপনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, জাতীয় সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। কালকিনিতে বাড়ি ফিরে প্রতিপক্ষকে আক্রমণ, পাল্টা হামলায় আওয়ামী লীগ নেতা সহ নিহত 3। এবং টোল প্লাজায় থেমে থাকা গাড়িতে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ 6 মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ভরা মৌসুমেও চালের বাজার চড়া, কমেছে আলু পেঁয়াজের দাম। 4 মাস পার হলেও এখনও উদ্ধার হয়নি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ। আর এসব অস্ত্র দিয়েই চলছে হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধ। পুলিশ বলছে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের 40% এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আর অপরাধ বিশেষজ্ঞদের মতে, সব অস্ত্র উদ্ধার না হয় অজানা আশঙ্কায় ভুগছে সাধারণ মানুষ। দর্শক, দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন মামুন মোল্লা। চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে অভিযানে গিয়ে 2টি রিভলভার ও 16 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ 25 ডিসেম্বর। উদ্ধারের পর জানা যায়, ওই অস্ত্র 5ই আগস্ট হাসিনা সরকার পতন ঘিরে চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া। 5ই আগস্ট অস্ত্র লুটপাট হয়, তখন এই লুটপাট হইতে পারে। এর আগে গত 30 নভেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মেলে শাহিদা নামে এক তরুণীর মরদেহ। পরে পুলিশ জানায়, রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তার প্রেমিক তাকে হত্যা করে। পরে তার প্রেমিক তন্ময়কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। চলতি বছর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এবং পরের কয়েকদিন দেশের থানা ফাঁড়িতে আক্রমণ হয়। এসব স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। দেশের বিভিন্ন থানা থেকে লুট করা ওইসব আগ্নেয়াস্ত্র নিয়ে কেউ কেউ ভিডিও করেন, ছবিও তোলেন। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে অভিযানে নেমে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। তবে এখনও প্রায় 1400 অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের যে সকল গোলাবারুদ সমূহ লুণ্ঠিত হয়েছিল তার 60% অর্থাৎ 60% গোলাবারুদ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। 4 সেপ্টেম্বর থেকে কিন্তু অস্ত্র উদ্ধারে কিন্তু একটি যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু অস্ত্র উদ্ধার হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে আইজি প্রিজন্স জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 ভয়ঙ্কর অপরাধী সহ 700 আসামি এখনো অধরা। 70 জনের মতো পলাতক আছে, সবাই জঙ্গি না, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছে, সব মিলিয়ে 700+ বন্দী এখনো পলাতক রয়েছে। দেশের থানাগুলোতে ধীরে ধীরে বাড়ছে পুলিশের কাজের পরিধি, তারপরও বাড়ছে অপরাধ। তা নিয়ে শঙ্কিত নগরবাসী। পুলিশগুলোকে আরও রুট লেভেল থেকে বা যত জায়গায় এই ধরনের ইনসিডেন্ট হইতেছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় তাদের মুভমেন্টটা বেশি হওয়া উচিত। কম্পারেটিভলি আমি মনে করতেছি যে গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ হচ্ছে, বাট মানে এখন একদম কমপ্লিটলি যে আমি স্যাটিসফাইড সেটা বলা যাবে না। সরকারি এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর 3 মাসে হত্যার ঘটনায় মামলা হয়েছে 1319টি, যা গত বছরের ওই 3 মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর 3 মাসে হত্যা মামলা হয়েছে 723টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধী গোষ্ঠীর কাছে রয়েছে লুট হওয়া অস্ত্রগুলো। বিভিন্ন পেশাদারী অপরাধ চক্র যারা রয়েছে তাদের হাতে এই অস্ত্রগুলো আছে। চক্রবদ্ধভাবে তারা অপরাধ করে এই ধরনের ব্যক্তি তারা। এখন এই ধরনের ব্যক্তিদের হাতে অস্ত্র থাকা মানে হলে এটি তো সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার হবে। গুপ্ত হত্যা হচ্ছে, সেখানে এই ধরনের অস্ত্র ব্যবহৃত হচ্ছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র উদ্ধারে আরও সক্রিয় হওয়া উচিত বলে মনে করেন পুলিশের এই সাবেক কর্মকর্তা। পুলিশ
এখনও স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করতে পেরেছে বা করছে বলে আমরা নাগরিক হিসেবে আশ্বস্ত হতে পারছি না। একটা সময়সীমা বেঁধে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা। পাশাপাশি অনেকেই জানে যে এই অস্ত্রটা লুট হওয়ার পরে এই অস্ত্রটা অমুক জায়গায় লুকানো আছে, এইরকম যদি সংবাদ আমাদেরকে দেয় তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি বা সম্মাননা এটা দিব। পাশাপাশি এই সময়সীমার মধ্যে যারা অস্ত্র জমা দিবেন না তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মতে লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। মফিউর রহমানের রিপোর্ট। বুধবার গভীর রাতে সচিবালয়ে লাগা আগুন নিয়ে শুরু থেকেই আলোচনা, এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যেই আগুনের ঘটনায় বৃহস্পতিবার প্রথমে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সেই কমিটি বাতিল করে 8 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। সকালে সচিবালয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। সেখানে বৈঠক করেন তারা। পরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন তারা। আমাদের তদন্তের কাজ শুরু হয়েছে, আমাদের আজকে বসেছিলাম, তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা বলে অনেকটা নিশ্চিত বিশ্লেষকরা। আগুনে কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে যাওয়ায় কারা লাভবান হয়েছে সেসব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ তাদের। একই সাথে সচিবালয়ের মতো অতি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিলু শবনমের প্রতিবেদন। মধ্যরাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচনা সমালোচনার পাশাপাশি উদ্বিগ্ন গোটা দেশের মানুষ। প্রশ্ন উঠেছে, যে সময়টিতে বাইরের মানুষ প্রবেশ করতে পারে না, সবকিছু বন্ধ থাকা অবস্থায় একই ভবনের 2 প্রান্তে আগুন লাগলো কিভাবে? শর্ট সার্কিট থেকে একই সময়ে একাধিক স্থান থেকে এমন অস্বাভাবিক দ্রুত গতিতে আগুন ছড়াতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাত্রে আগুন যখন লাগে এখানে কেউ ছিল না, কিন্তু এখানে তারপরে এখানে সবগুলো গেটগুলো লক করা ছিল, এখানে সিকিউরিটি গার্ডগুলো খুব অসাবধানত অবস্থায় ছিল এবং সেখানে টোটালি আমি বলবো যে সার্ভিলেন্স ক্যামেরার আওতায় ছিল কিনা সেটা আমার নাই, নলেজে নাই। সেই পরিপ্রেক্ষিতে বলবো যে যখন এখানে এনকোয়ারি করা হয় সেখানে সবগুলো খতিয়ে দেখতে হবে। আমি নাশকতাও মাথায় রেখেই আমাদের এনকোয়ারিতে প্রসিড করতে হবে। শর্ট সার্কিট তো নিজে নিজে হবে না, এখানে কথা হচ্ছে যে লাইট জ্বলে থাকতে হবে, কিংবা যে এই বিল্ডিংটাই তো তারা তো মেন সুইচ বন্ধ করে দেওয়ার কথা, কারণ হলো যে সারা বিল্ডিংয়ে তো লাইট ইলেকট্রিসিটির দরকার নাই, বা 2 দিকেই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। তাই নিজে নিজে তো 2 দিকে সৃষ্টি হতে পারে না। স্যাবোটাজ হয় তাহলে তার অবশ্যই পরিকল্পিত হতে হবে। নাশকতার ঘটনায় সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিস এবং শতাধিক নিরাপত্তা কর্মীর দায়িত্ব নিয়েও উঠছে প্রশ্ন। সচিবালয় বলতে গেলে পুরোপুরি অরক্ষিত, এমন কথাও বলছেন বিশেষজ্ঞরা। যারা গার্ড ছিল তারা ঘুমিয়েছিল এবং ওখানে কোনো অ্যালার্ম সিস্টেম ছিল না। সচিবালয়ের 2-1টা নতুন বিল্ডিংগুলো ভালো আছে, কিন্তু অ্যাটলিস্ট মনে করেন গুড হাউসকিপিং নাই, সমস্ত অগোছালো অবস্থা আছে। টোটাল ফায়ার ফাইটিংয়ের জন্য আমরা এমার্জেন্সি রেসপন্স প্ল্যান নাই। আমি বলবো সিকিউরিটি এবং সেফটি দুটোরই প্রবল ঘাটতি রয়েছে। কি জিনিস নষ্ট করলো ওরা? যে জিনিস নষ্ট করেছে এটা স্বার্থটা কার? যে এখানে দেখা যাবে যে স্থানীয় সরকারের নথিপত্রগুলা কাদেরকে এফেক্ট করে? এই গ্রুপগুলাকে, এই যতগুলা ডকুমেন্ট হয়েছে, যতগুলা মন্ত্রণালয়ের নথি নষ্ট হয়েছে, তাদেরকে আলাদা আলাদা করে যে কোন গ্রুপ এর সাথে সম্পৃক্ত। ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে। ঐক্য সংস্কার ও নির্বাচন শিরোনামে জাতীয় সংলাপে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যবিহীন সংস্কার বা সংস্কারবিহীন নির্বাচনে দেশ এগিয়ে যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী সেশন ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। জাতীয় ঐক্যের লক্ষ্যে আয়োজিত এই সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার বিষয়ে সকলের ঐক্যমত প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে, তবে নির্বাচনের আগে যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার যৌক্তিক সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন রাজনীতিবিদরা। আর নাগরিক সমাজ বলছে, নির্বাচন ও সংস্কার প্রয়োজন, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে জাতীয় ঐক্যের উপর। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে জাতীয় সংলাপের প্রথম দিনের বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনের এই জাতীয় সংলাপ। আমার ছেলেকে আমি আমার এলাকায় নিয়ে জানাজা পর্যন্ত দিতে পারিনি। প্রথম দিনের আলোচনায় অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা গুরুত্ব দেন জন আকাঙ্ক্ষা পূরণ ও জাতীয় ঐক্যের ওপর। সব মানুষ জন্মেছে সমানভাবে বেঁচে থাকার, সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, সেই শাসনের বিরুদ্ধে আমরা ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে প্রতিটি বিষয়ে যেগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে সেগুলি নিয়ে আমরা ওয়েবিনার করার চেষ্টা করেছি। আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বিশেষত রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে। বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে, কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা কথা বলেন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে। আমরা সবাই বলছি যে আমাদের সরকার, তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের 5ই আগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে? এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি। বাংলাদেশের সামনে দুটো পথ আছে, একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা, আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া। আমরা যে সংকটগুলার দিয়ে অতিবাহিত করছি, আমরা সেখানে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই। সংলাপে জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল দাবি তুলেন, নির্বাচনের আগেই জুলাই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে। যারা এই হত্যাকাণ্ড ঘটালো, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার। দেশের সব সেক্টরে ফ্যাসিবাদ বিদ্যমান উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দিতে যত বেশি সময় যাবে দেশি সমস্যা তত বাড়বে। গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সংলাপের প্রথম দিনে বিভিন্ন সেশনে আরও অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ জাতীয় নাগরিক কমিটি ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। সম অধিকারের কথা বলি, আমরা যদি বৈষম্য ভাঙার কথা বলি,
এই যাত্রা কোনোদিনও সহজ হবে না। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। মাদারীপুরের কালকিনি উপজেলায় হামলা পাল্টা হামলায় বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ও আক্তারের সমর্থক সিরাজ চৌকিদার নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে মহিমা পলির ডেস্ক রিপোর্ট। ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন আক্তার শিকদার। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আক্তারের ছেলে মারুফ এবং সিরাজ চৌকিদারের। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আক্তারের ব্যাপক প্রভাব ছিল এলাকায়। এর সাথে একই ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। সারা রাতে বোম পড়ছে, কম বেশি, আর সকালবেলা পড়তে অনেক বেশি। সাধারণ লোকজন যারে পায় তারাই ধরতে আছে, পিটাইতে আছে, একাধারে ঠিক আছে, কোপাইতে আছে। এখন আমরা নিরাপত্তা চাইতে আছি, এখানে আমরা ওই সরকারি যে কোনো সময় হামলা করতে পারি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাড়েন আক্তার। অবস্থা বুঝে ৪ মাসেরও বেশি সময় পর শুক্রবার সকালে এলাকায় ফিরে ২ শতাধিক লোক নিয়ে হামলা চালান প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে। পাল্টা হামলায় ছেলে ও এক সমর্থক সহ প্রাণ হারাতে হয়েছে তাকে। স্থানীয় প্রশাসন বলছে, নিরাপত্তার জন্য আক্তারের বেশ কয়েকজন সমর্থককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড বা মারামারি না, এটা আসলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্তার মেম্বার এবং সুমন চেয়ারম্যানের ভিতরে এই মতবিরোধ বা গণ্ডগোল। যেটা আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি, কারণ অভিযান চলতেছে। আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আক্তার মেম্বারের নামে ৩৫টি মামলা রয়েছে, এর মধ্যে 5টি হত্যা মামলা বলে জানিয়েছে স্থানীয়রা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে বাসের ধাক্কায় একই পরিবারের 4 জন সহ 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে 10 জন। এদিকে পাবনায় ট্রাক চাপায় মারা গেছেন 3 কৃষি শ্রমিক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পথচারী সহ অন্তত 15 জন আহত হয়। আহতদের টোল প্লাজার কর্মী ও সেনাবাহিনী উদ্ধার করে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে পাঠান। সেখানে 5 জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 1 জন। দুর্ঘটনার পর মাওয়ামুখী সড়কের যান চলাচল ঘণ্টাখানেক বন্ধ ছিল। এদিকে পাবনার সাথিয়ায় ট্রাকের চাপায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয় 5 জন। পুলিশ জানায়, ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে করে অন্য একটি এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সাথিয়াগামী একটি ট্রাক করিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবারে 24-এর বাংলাদেশ আগামীর সম্ভাবনা। আওয়ামী লীগের 15 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাতে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, ডলার মূল্যে স্থিতিশীলতা, রফতানি বাণিজ্য ও রেমিটেন্সে গতি ফিরলেও এখনও ভোগ্য পণ্যের বাজারে অস্থিতি কাটেনি। কর্মসংস্থান নিয়েও রয়েছে উদ্বেগ। আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানান তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ব্যাংক দখল করে মানুষের জমানো টাকা হাতিয়ে নেয়া, ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করে ব্যাংক থেকে টাকা বের করা, বাণিজ্যের ছদ্মবেশে অর্থ পাচার, ঋণ খেলাপিদের নানা সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, বিদেশি মুদ্রার মজুতে ধস, এমনই ছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে আর্থিক খাতের চিত্র। সরকারের নীতির ভিতরেই এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে
জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে। শ্বেতপত্রের তথ্য মতে 2009 থেকে 2023 সালের মধ্যে $23,400 কোটি বা 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই হিসাবে প্রতি বছর পাচারের পরিমাণ গড়ে 1,80,000 কোটি টাকা, যা জিডিপির 3.4%। আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা, ব্যবসায়ী, আমলা ও মধ্যস্বত্বভোগীরা এই অর্থ পাচার করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারতসহ করের অভয়ারণ্য বেশ কয়েকটি দেশে। ব্যাংক খাতে ভঙ্গুরতার প্রকৃত চিত্র আড়াল করে রেখেছিল হাসিনা সরকার। তবে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা 7টি সহ 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। আর্থিক খাতের প্রকৃত অবস্থা উদ্ঘাটন ও ব্যাংক খাত সংস্কারে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। এই রিকভারি প্ল্যান তৈরি করতে হবে এবং সেই রিকভারি প্ল্যান তৈরির সময় কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে যে আসলে কোনো ব্যাংক আদৌ রিকভারি করতে পারবে নাকি পারবে না। যেই ব্যাংক রিকভারি করতে পারবে সেই রিকভারি প্ল্যান অনুযায়ী তাদেরকে খুব সুনির্দিষ্টভাবে তাদের অপারেশন, তাদের নতুন লোন, তাদের নতুন ডিপোজিট, এক্সিস্টিং লোন ডিপোজিট, তাদের অপারেশনাল কস্ট ওই প্ল্যান অনুযায়ী চলতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পতনের ধারা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। অস্থির ডলার বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও গতি এসেছে। শিল্পাঞ্চলে কিছু অসন্তোষ সত্ত্বেও ইতিবাচক ধারায় রপ্তানি। রেমিট্যান্সের একটা বিষয় আছে, তারপরে এক্সপোর্টের বিষয় আছে, এবং যদি বিনিয়োগটাকে যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আশা করি যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আসলে প্রত্যাশিত ধারায় চলবে। বিশ্লেষকদের মতে গত কয়েক বছরে অর্থনীতির সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি। আওয়ামী সিন্ডিকেটের দুর্নীতি আর লুটপাটের ফলেই জনগণকে এমন ভোগান্তির শিকার হতে হয়েছে। বড় চিন্তার জায়গায় এখনো মূল্যস্ফীতি রয়ে গেছে। এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো আসছে সেটা কিছুটা ছাড়াভাবে এসছে। একটা সমন্বিত কার্যক্রমের প্রয়োজনটা আমরা অনুভব করছি। তারা বলছেন সংস্কারের মাধ্যমে আর্থিক খাত পুনর্গঠনের কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। যে সংস্কার কাজগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সেইটার যদি একটা রূপরেখা পাওয়া যায়, সেগুলো যদি নির্বাচনী যেই আলোচনার ভিতরে যখন রাজনৈতিক দলগুলো যাবেন তারা যদি সেই আলোচনার মাধ্যমে ওখানে একটা ঐক্যমত্যে আসেন এবং সেটা ইতিবাচক সংস্কারের দিকে যায়, তাহলে আমার যে বিনিয়োগকারীরা আছেন তারা অনেক কনফিডেন্সের ভিতরে আসবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে মনোযোগী হওয়া দরকার বলেও মত তাদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। জাহাজে 7 খুনের বিচার দাবিতে নৌ শ্রমিকদের কর্মবিরতি, পণ্য পরিবহনে ভোগান্তি। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ক্ষমতা নয়, সুশাসনের জন্য দেশবাসীর ভালোবাসা ও সমর্থন চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি বলেন, চাঁদাবাজ ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে। তাই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াত বদ্ধপরিকর। আমির আরও বলেন, বাংলাদেশিরা আর কারো দাসে পরিণত হবে না। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 16 ডিসেম্বরের বক্তব্যের সমালোচনা করেন জামায়াতের এই আমির। পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার 4, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। বান্দরবানের লামা উপজেলার সরই পূর্ব বেত ছড়াপাড়া অগ্নিসংযোগে সর্বস্ব হারানো ত্রিপুরা সম্প্রদায়ের 17 পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা। সে সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 2 বান্ডেল করে ঢেউটিন, 25 কেজি চাল ও 2টি করে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের ঘরে আগুন দেওয়ার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এই উপদেষ্টা। এই দেশ চলে আইনের উপর ভিত্তি করে, এই দেশ চলে অধিকারের উপর ভিত্তি করে। আপনাদের হক, আপনাদের অধিকার কারণ নেওয়ার নাই।
তার জন্য আমাদের যে কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন যে রয়ে গেছেন তারা খেয়াল রাখবেন। বার্মা বেশি দূরে না, ওখানে খুব গোলমাল চলতেছে এখন, ওই বার্মার গোলমাল যেন এদিকে না আসে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ। প্রস্তাবের পক্ষে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। আস্থা অর্জন এবং গণমাধ্যম বিগত সরকারকে আজীবন ক্ষমতায় রাখতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এসব অপরাধীদের বিচার করা। এই মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। বিগত 3টি নির্বাচনের সাথে সংযুক্ত নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সহ এসপি, ডিসি যারা এর সাথে নির্বাচনী অপরাধে যুক্ত ছিলেন, নির্বাচনী প্রক্রিয়া যুক্ত ছিলেন, অপরাধ কাণ্ডে যুক্ত ছিলেন, প্রত্যেকটি ব্যক্তিকে আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমি দাবি রাখতে চাই। আওয়ামী লীগের রাজনীতি কী হবে আমি জানি না, কিন্তু শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ খুবই অন্ধকার। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। এসব ঘৃণ্য অপরাধীদের হওয়া দরকার সুষ্ঠু বিচার। আমরা 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন। অন্যান্য বক্তারা যেসব নির্বাচন কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। শপথ ভঙ্গের দায়ে বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে শাস্তির বিধান রয়েছে। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে জাহাজে 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ারও ঘোষণা তাদের। এতে পণ্য পরিবহনে দেখা দিয়েছে ভোগান্তি। নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। তবে যাত্রীবাহী নৌযান থাকছে কর্মবিরতির আওতামুক্ত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় জাহাজ এমভি আল বাখেরায় 7 শ্রমিক খুনের ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাহাজের কর্মচারী জুয়েলের দেয়া তথ্যে হত্যায় জড়িত সন্দেহে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আটক করা হয়। তবে নৌযান শ্রমিক ফেডারেশন বলছে এ ঘটনায় ইরফান ছাড়াও আরও অনেকে জড়িত। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ কয়েক দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ফেডারেশনটি। বৃহস্পতিবার রাত 12:01 থেকে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। হতাহতের শিকার পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবিও তাদের। 7 জন মারা গেছে, এদের প্রত্যেকটা লোকের 20 লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট এই ধর্মঘট চলবেই। আকাশমণ্ডল একা মারে নাকি, এমনি যে 7 জন মারছে এমনি আরো আকাশমণ্ডলের সাথে লোক আছে। এদিকে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে 7 দিনের রিমান্ডে নেওয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে 10 টাকা কমেছে। তবে মুরগির দাম আগের মতোই চড়া। আমনের ভরা মৌসুমে ফের বেড়েছে চালের দাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমে। ছুটির দিনের পাইকারি বাজার কারওয়ান বাজার। ক্রেতারা আসেন তুলনামূলক কিছুটা কমেই তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে।
কিন্তু এখানেও দাম নিয়ে হিমশিম অবস্থা। এই চিত্র বুঝতে সময় লাগে না কেবল মুরগির দামের ব্যবধান লক্ষ্য করলেই। গত সপ্তাহে মুরগি পাইকারিতে বিক্রি হচ্ছিল ৩৩৫ টাকায়, এখন বিক্রি হয়েছে ৩৪৫ থেকে ৩৫০ টাকায়। ক্রেতারা বলছেন দাম বেশি, আর বিক্রেতাদের দাবি সরবরাহ আগের তুলনায় কম, তাই দাম বেশি। চাপ এখন আছে ভালো, কিন্তু সাইডে বাজার মাত্র শীতে নাকি কম, এই কারণে মাল কম আসতেছে। 10 টাকা মতো বেশি মনে হচ্ছে, সো এটা দিন দিন বাড়ছে, কমছে না। গত সপ্তাহে সোনালী ছিল 300 টাকা, এই সপ্তাহে 350 টাকা। দাম তো এখন এইভাবে চলছে, গিয়ে 550 কে 530। গত সপ্তাহে সোনালী ছিল আপনি 320-30, এই সপ্তাহে চলে লাগছে 350 টাকা। খালি শুনি দর কমে 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 তো আর নাই, দর তো ঠিক হয়ে বাড়তির দিকে। এদিকে সবজির বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। মাছের বাজারে কিছুটা ফিরেছে স্বস্তি। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে, আর ইলিশ কেজি 1200 থেকে 2400 টাকা। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক, বিক্রি হচ্ছে নির্ধারিত দামেই। তবে বেড়েছে চালের দাম। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে 78 টাকায়। ডিম বিক্রি হচ্ছে আগের দামে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 5 মাসে উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্রগুলি, ব্যবহার হচ্ছে বিভিন্ন অপরাধে। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিটির কাজ শুরু, রাষ্ট্রীয় স্থাপনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, জাতীয় সংলাপে বললেন প্রধান উপদেষ্টা। কালকিনিতে বাড়ি ফিরে প্রতিপক্ষকে আক্রমণ, পাল্টা হামলায় আওয়ামী লীগ নেতাসহ নিহত 3। এবং টোল প্লাজায় থেমে থাকা গাড়িতে বাসের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ 6 মৃত্যু। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।